ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার যখন ক্ষমতায় এসছে তখন তারা খুব স্পষ্টভাবেই বলেছে তারা অ্যাসাইলাম সিকার, তারা মানে অ্যাসাইলাম সিকার কি, তারা তো আসলে লিগাল ইমিগ্রেশনও বন্ধ করে দিতে চায়। ভারত তো চায় যে তার আশপাশে যে ছোট রাষ্ট্রগুলো আছে এখানে শত্রু চাইতে বন্ধু তৈরি করতে, এবং পার্টিকুলার কিছু পলিটিক্যাল পার্টিকে তারা সবসময় ফেভার দেয় যাতে সেই পার্টিগুলোকে তারা কোনো না কোনো সময় ক্ষমতায় নিয়ে এসে তারা তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো এখানে চরিতার্থ করতে পারে। আপনি আজকে পেয়েছেন আমেরিকার ইমিগ্রেশন, কিন্তু ২ বছর পরে আপনাকে বলতে পারে যে না, আমরা উই আর টেকিং ইট ব্যাক। হ্যাঁ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন বলছিলেন যে আমরা বাংলাদেশের চিঠিটি পরীক্ষা করে দেখছি, বিষয়টি শুনলে মনে হতে পারে যে হ্যাঁ, পরীক্ষা করে দেখে যদি দেখি সবকিছু ঠিকঠাক আছে শেখ হাসিনাকে আমরা দিয়ে দেব। কিন্তু ভারতের একেবারে অন্ধ মানুষটি থেকে শুরু করে বাংলাদেশের একেবারে বোকা মানুষটি জানেন ভারত শেখ হাসিনাকে দেবেন না। ট্রাম্প প্রশাসন একটি নতুন নির্দেশনা দিয়েছে 2021-এর থেকে 2025 অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত যারা শরণার্থী হিসেবে আবেদন করেছেন, অ্যাসাইলাম সিক করেছেন, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের নথিগুলো পুনর্বিবেচনা করতে এবং সেটি স্থগিত রাখতে। বিষয়টি একটু পরিষ্কার হওয়া দরকার যে প্রচুর সংখ্যক বাংলাদেশিরাও আছে আসলে এই ক্যাটাগরিতে। সেক্ষেত্রে এটা কতটা টিকবে এই আইন, আমরা তো দেখি অনেকগুলো নির্দেশনায় পরবর্তীতে আদালতে গিয়ে সেগুলো স্থগিত হয়ে যায়। আর যদি টিকে যায় এই আইনের প্রভাবটা আসলে কি পড়তে পারে? আচ্ছা, আমি আরেকটু পিছনে যেতে চাই। জি। হ্যাঁ, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন প্রথমবার ক্ষমতায় এসছিল, তখন তারা অনেক আপনার এই যে অ্যাসাইলাম সিকারের এই প্রসেসটাকে স্লো ডাউন করে দিয়েছিল। বিশেষ করে কোভিড এর সময় প্রায় ২ বছর ধরে এটা বন্ধ ছিল। সেই জন্যই কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমরা একটা প্রচন্ড রকমের ব্যাকলগ দেখেছিলাম, এবং সেই জন্যই কিন্তু আমরা দেখেছিলাম ওই ৪ বছরে অনেক বেশি সংখ্যক আপনার অ্যাসাইলাম সিকাররা তারা এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ এটা কিন্তু শুধু ওই ৪ বছরের না, এটা মোটামুটি ৬ বছরের মানুষ করছিল। আচ্ছা, এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার যখন ক্ষমতায় এসছে তখন তারা খুব স্পষ্টভাবেই বলেছে তারা অ্যাসাইলাম সিকার, তারা মানে অ্যাসাইলাম সিকার কি, তারা তো আসলে লিগাল ইমিগ্রেশনও বন্ধ করে দিতে চায়। এনিওয়ে, তারা এই জায়গাটাতে এমন ধরনের রোড ব্লক তারা তৈরি করছে যে অ্যাসাইলামের যে সিস্টেম, যেটা একটা লিগাল সিস্টেম, এইটাই আপনার এটাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কারণ এটাতে এমন ভাবে আঘাত করা হচ্ছে যে আপনি মনে করেন ৪ বছরে কত মানুষ প্রসেস হয়েছে, তাদের সমস্ত নথিপত্র আবার যদি দেখা হয়, আবার এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে কি হচ্ছে, তাহলে সামনে যারা আসবে তাদের সবকিছু বন্ধ। হ্যাঁ, মানে আবার যারা আছে অলরেডি লাইনে তাদেরটা বন্ধ, প্লাস কোনো নিশ্চয়তা থাকলো না। আপনি আজকে পেয়েছেন আমেরিকার ইমিগ্রেশন, কিন্তু ২ বছর পরে আপনাকে বলতে পারে যে না, আমরা উই আর টেকিং ইট ব্যাক। হ্যাঁ, তো এই সমস্ত প্রসেসটাকে একটা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং এটা হচ্ছে আপনার মানে বড় একটা ফিলসফিক্যাল জায়গা থেকে এটা এমন ভাবে করা হচ্ছে যে অ্যাসাইলামের এই প্রসেসটাই আসলে আর থাকবে না। আচ্ছা, এখন এখন ইমিডিয়েট জিনিসগুলোতে আসি। হ্যাঁ, অবশ্যই এটা আবার এটা কোর্টে যাবে, এটার বিরুদ্ধে হবে। এখন আমরা সুপ্রিম কোর্ট আমরা দেখছি যে এখন আহ, কয়েকটা ট্রাম্পের বিভিন্ন ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি যেমন ট্যারিফ এগুলোকে তারা বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু প্রথম দিকে প্রথম ৬ মাসে কিন্তু আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট মোটামুটি ট্রাম্প যা করতে চায় সবকিছুতেই সায় দিয়ে আসছে। ইমিগ্রেশনের এই জিনিসটা খুবই জটিল, এবং লজিস্টিক্যালি ওরা যে জিনিসটা করতে চাচ্ছে সেটা একটা লজিস্টিক্যাল নাইটমেয়ার। ৪ বছর মানে এমনিতেই তো এত ব্যাকলগ, ৪ বছরের সবার যদি আবার করতে হয় তাহলে মোটামুটি আপনি মনে করেন ইমিগ্রেশন সিস্টেমটাই স্টপ হয়ে গেল। তো আমি ঠিক জানি না যে সুপ্রিম কোর্ট এখানে কি করবে, কিন্তু আপনার মানে এটা ইমপ্লিমেন্ট করাও একটা দুঃসাধ্য ব্যাপার, এবং এটা যদি ইমপ্লিমেন্টেশনটা শুরু হয় তাহলে মনে করেন আপনি অ্যাসাইলামের সিস্টেমটা মানে এটা কাগজে কলমে থাকলেও এটা আসলে আর থাকবে না। কারণ সিস্টেমটা এমন অলরেডি অনেক কমপ্লিকেটেড আছে, এবং তখন এই জিনিসটা এরকম হয়ে যাবে যে এবং আপনার সময়সীমা, তা এখনই তো আপনার ৪-৫ বছর লাগে, তখন হয়তো এটা ১০-১২ বছরে চলে যাবে, এটা মিনিংলেস হয়ে যাবে। তো এটা কিন্তু এটা একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আপনার নির্বাচনের প্রতিশ্রুতি। তারা বিভিন্ন ধরনের ইমিগ্রেশন, শুধু ইলিগাল ইমিগ্রেশন বা অ্যাসাইলাম না, তারা লিগাল ইমিগ্রেশনও তারা বন্ধ করে দিতে চায়। জি। কিছুটা পরিষ্কার হয়েছে আমাদের কাছে। তবে পরবর্তীতে হয়তো আইনি পদক্ষেপগুলো যখন একটার পর একটা হুম, নেয়া হবে, সুপ্রিম কোর্টে যাওয়া থেকে শুরু করে এ অন্যান্য যে বিষয়গুলো হুম, আছে সেগুলো যখন হুম। সামনে আসবে তখন অনেকটা পরিষ্কার হয়ে আসবে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাই। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন রায় ঘোষণা করা হলো, সেদিনটিতে আপনি বাংলাদেশেই ছিলেন।
এবং হুম। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আ কি আসলে আপনি দেখেছেন যে ওই সময় মানুষের মধ্যে প্রতিক্রিয়াগুলো কেমন ছিল? কিংবা মানুষ কতটা এই রায়কে স্বাগত জানিয়েছে, কতটা এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কিংবা সাধারণ মানুষ এই রায়কে কিভাবে দেখছে? ধন্যবাদ। খুবই বাংলাদেশের পার্সপেক্টিভে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সে সময় ঢাকাতেই ছিলাম এবং যখন এই রায় হয়, তখন আমি দেখেছি মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি এবং মানুষ কি ভাবছে। আ আসলে বাংলাদেশের বেশিরভাগ বলব যে মেজরিটি অফ দি পিপল তারা তো গ্রাম অঞ্চলে বসবাস করে। এখন সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে যদিও মানুষ সচেতন হয়েছে, তবুও মানুষ আসলে প্রতিদিন যে বিষয়টা নিয়ে স্ট্রাগল করে সেই বিষয়টার প্রতি তারা সবচেয়ে বেশি সেনসিটিভ। যেমন তাদের খাদ্য-বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা এসব। আ এখন শেখ হাসিনার রায়ের ফলে আসলে এটা আ আমরা যদি সোশ্যাল মিডিয়াতে দেখি, সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোল করে জেনজিরা এবং আ মানে আজকালকার জেনজিরাই সবচেয়ে বেশি বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া ইউজ করে। তারা তো অবশ্যই এটাতে হ্যাপি। তারা ওদের সন্তুষ্ট প্রকাশ করেছে এবং যেই তাদের সাগা থেকে বা যে কষ্ট থেকে, বেদনা থেকে ১৫ বছরের ঊর্ধ্বকাল যেই স্বৈরশাসন বা ফ্যাসিবাদ সেখান থেকে বের হয়ে এসে আ তারা যে নতুন একটা বাস্তবতা তৈরি করেছে, এটার পেছনে তো একটা বড় ইমোশন কাজ করে এবং তাদের সেই ইমোশনের জায়গা থেকেই তারা এটাতে সন্তুষ্ট হয়েছে এবং তারা আ আরো বিচার প্রক্রিয়া সামনে অবশ্যই হবে। এটা তো কেবলমাত্র ২ জনের বিচার হলো এবং বাকি তো অনেকেই এখনো অভিযুক্ত আছে। অনেকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। অনেক মামলাতে অনেক আসামি আছে, তাদের বিরুদ্ধে এগুলো হবে। তো আমার কাছে ওভারঅল যেটা মনে হচ্ছে সেই সময় আমার ঢাকা থেকে যে ঢাকার সর্বস্তরে দেখা যাচ্ছে মানুষ মিষ্টি বিতরণ করেছে, আনন্দ করেছে, টিএসসি তে বড় অনুষ্ঠান করেছে। বিচারের রায়ের যে আমার দিন সেটা বড়, বড় স্ক্রিনের মধ্যে টিভিতে লাইভ প্রচার করা হয়েছে। তো মানুষের মধ্যে এটা নিয়ে আলোচনা সমালোচনা ছিলই। এখন কথা হচ্ছে এটার বাস্তব ইমপ্যাক্ট টা কি পড়তে পারে? ফার্স্ট অফ অল দেখেন, আ আমি যেটা মনে করি যে বিচার হলো, রায় হলো, কিন্তু এটা কার্যকরী আমরা কি করতে পারবো? কার্যকর করা কিন্তু খুব দুষ্কর। কারণ একটা পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্রের কাছে উনি এখন আছেন। সেই রাষ্ট্র তো কখনোই তাকে দেবেন না। কারণ সেই রাষ্ট্র মনে করে যে আ এই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা তাদের সাথে ঐতিহাসিক সম্পর্ক বিরাজমান এবং তার সময়কালে ভারত যে ধরনের সুযোগ সুবিধা নিয়েছে বাংলাদেশের কাছ থেকে সেটা অতীতে কোনো কালেও তারা পায়নি। সুতরাং ভারত তো চায় যে তার আশপাশে যে ছোট রাষ্ট্রগুলো আছে এখানে শত্রুর চাইতে বন্ধু তৈরি করতে এবং পার্টিকুলার কিছু পলিটিক্যাল পার্টিকে তারা সবসময় ফেভার দেয় যাতে সেই পার্টিগুলোকে তারা কোনো না কোনো সময় ক্ষমতায় নিয়ে এসে তারা তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো এখানে চরিতার্থ করতে পারে। সেই দিক থেকে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার কথা চিন্তা করলে ভারতের সবচেয়ে ফেভারিট দল হচ্ছে এই মুহূর্তে বা এতদিন ছিল শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। এখন আমরা ভারতের সাথে এক্সট্রাডিশন একটা চুক্তি আছে। কিন্তু এই এক্সট্রাডিশন চুক্তিটা মানাটা কিন্তু বাধ্যতামূলক না। ভারত এটা মানতেও পারে, নাও মানতে পারে। আপনি আপনার শুরুতে যেটা বলছিলেন যে ভারত চায় বাংলাদেশের মানুষের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। ইন ফ্যাক্ট বাস্তবতায় বাংলাদেশের মানুষ যেটা বুঝে আসলে ভারত এটা দুমুখ নীতি আচরণ মানে তারা তৈরি করে। তারা মুখে বলে যে আমরা সর্বোচ্চ ক্ষমতা মানে সম্পর্ক রাখতে চাই বাংলাদেশের সাথে, জনগণের সাথে। কিন্তু বাস্তবতায় তারা শুধুমাত্র অ্যাডভান্টেজ নিতেই জানে। এইজন্যই বাংলাদেশের মানুষ কিন্তু ইদানিংকাল বিশেষ করে এই বিপ্লবের পর তারা কিন্তু অ্যান্টি ভারত হিসেবে কাজ করছে এবং এটা যদি ইলেকশনে কেউ কাজে লাগাতে পারে তাহলে কিন্তু অবশ্যই এটা গেইনার হবে। আমি মনে করি যে নতুন যে দলগুলো তৈরি হয়েছে এরা কিন্তু এই সেন্টিমেন্টকে ভালোভাবে কাজে লাগাচ্ছে। জামাত ভালোভাবে কাজে লাগাচ্ছে। আমার কাছে মনে হয় যেন কেন যে অতীতে যেকোনো সময় চাইতে এবার সামনে ইলেকশনে জামাত অত্যন্ত শক্তিশালী একটি দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং সংসদে তারা একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমি যেটা বাংলাদেশ থেকে অবলোকন করলাম সেখান থেকে বুঝলাম। আর একটা জিনিস হচ্ছে এই যে আ আমরা মনে করি যে যদি ভারত চায় বাংলাদেশের জনগণের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে তাহলে বাংলাদেশের সাথে কোঅপারেট করা উচিত। যেমন আমরা আমাদের বন্দীকে আমরা কিন্তু দিয়েছি ভারতকে এক্সট্রাডিশন চুক্তির আওতায় কিন্তু। এবং ভারত যদি সেই শর্ত পালন না করে আমরা একটা ভার্বাল প্রস্তাব রেখেছি এবং চুক্তিও আছে। ভারত ইচ্ছা করলে কিন্তু দিতে পারে। কিন্তু এগেইন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলে। তবে হ্যাঁ, দেখা যাক সামনের দিনে কি হয়। এগুলো নিয়ে অবশ্যই আমরা চুলচেরা বিশ্লেষণ করব। ভারতের সম্পর্ককে নিয়ে আমাদের সবসময় আ একটু চুলচেরা বিশ্লেষণ করতে হবে এবং সচেতন থাকতে হবে। কারণ ভারত হচ্ছে ভারতের রিলেশনের ক্ষেত্রে কিন্তু বড় একটা অ্যাডভান্টেজ টেকার হিসেবে কাজ করে। ভারত তার সর্বময় শক্তি ব্যবহার করে আশপাশের রাষ্ট্রগুলো থেকে অ্যাডভান্টেজ নেওয়ার এবং সেটা বাংলাদেশের ক্ষেত্রেও তারা এটা করে থাকে। অন দ্য আদার হ্যান্ড আমাদের তিস্তার পানি চুক্তি কিংবা ফারাক্কার যে চুক্তি এগুলো হয়েছে এগুলো কিন্তু অনেকগুলো অসম চুক্তি। অনেক অসম চুক্তি বাংলাদেশে করা হয়েছে যেগুলোতে আমরা দেখি যে বাংলাদেশ আল্টিমেটলি লুজার হয়েছে। সুতরাং বাংলাদেশের নতুন শাসককে নতুন রাষ্ট্রকে অবশ্যই এগুলো বিষয়ে সচেতন থাকতে হবে। জি, ডক্টর মেহনাজ মোমেন, আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন বলছিলেন যে আমরা বাংলাদেশের চিঠিটি পরীক্ষা করে দেখছি, বিষয়টি শুনলে মনে হতে পারে যে হ্যাঁ, পরীক্ষা করে দেখে যদি দেখি সবকিছু ঠিকঠাক আছে শেখ হাসিনাকে আমরা দিয়ে দেব। কিন্তু ভারতের একেবারে অন্ধ মানুষটি থেকে শুরু করে বাংলাদেশের একেবারে বোকা মানুষটি জানেন ভারত শেখ হাসিনাকে দেবেন না।
না দেওয়ার জন্য কি কি করা যেতে পারে সেগুলো হয়তো দেখছেন, কিন্তু কূটনৈতিকভাবে কিছু একটা বলতে হয়, তাই তিনি বলছেন আমরা একটু পরীক্ষা করে দেখছি যে বাংলাদেশের মানুষের সাথে এই করতে চাই, অনেক কিছু বলা যায়। কিন্তু আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, ভারত তো শুধুমাত্র শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালকে আশ্রয় দেয়নি, ভারত পুরো আওয়ামী লীগটাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ থেকে পুরো আওয়ামী লীগের যারাই পালিয়ে গিয়েছেন বেশিরভাগ ভারতে গিয়েছেন, একেবারে 90% ভারতে গিয়েছেন। শুধুমাত্র আওয়ামী লীগকে আশ্রয় দেয়নি, বাংলাদেশের গণহত্যার সঙ্গে যাদের নাম উঠে এসেছে, পুলিশ কর্মকর্তা, আর্মির যেসব ডিজিএফআই কিংবা অন্যান্য কর্মকর্তারা ছিলেন, শুরু করে প্রশাসনের সচিব থেকে শুরু করে যারাই পালিয়েছেন সবাই ভারতে পালিয়েছেন। ভারত জানে, খুব ভালোভাবে তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। অন্যদিকে বাংলাদেশের সাথে একটা গঠনমূলক, অন্তর্ভুক্তিমূলক নানা বিশেষণে বিশেষায়িত করে তার একটি সরকার গঠন কিংবা সরকারের সঙ্গে সহযোগিতামূলক কাজ করার চেষ্টা করছে লম্বা মেয়াদে। শেখ হাসিনা তাদের পছন্দের ব্যক্তি হতে পারে, আরো দু একজন নেতা পছন্দের হতে পারেন, কিন্তু এই গণহত্যার সঙ্গে কিংবা অভিযোগের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত আসলে বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে? দেখেন, ভারত গত 15 বছর যে ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে, এবং বাংলাদেশ একটা না, আপনি যদি দেখেন ভারত, নেপাল, ভুটান সমস্ত প্রতিবেশীদের থেকে, যেহেতু একটা অনেক বড় রাষ্ট্র, অনেক ক্ষমতাশালী রাষ্ট্র, তাদের ক্ষমতা এভাবে করে ব্যবহার করে থাকে। কিন্তু বাংলাদেশের সাথে যেটা গত 15 বছরে হয়েছে সেটা অনেকটা এতটা ওপেনলি হয়েছে যে মানুষের এই ব্যাপারে মানে খুবই আপনার স্ট্রং অপোজিশন কাজ করছে। এবং আমিও এই মোহাম্মদ রাশিদের সাথে একমত যে এবারের ইলেকশনে এটা একটা অনেক বড় ভূমিকা রাখবে। এখন ভারত শেখ হাসিনাকে তো ফেরত দেবেই না, এবং অন্য যারা আছে বিশেষ করে উঁচু স্তরের যে সমস্ত আপনার পলিটিশিয়ান, ইভেন ব্যুরোক্র্যাট, মিলিটারি অফিসিয়াল যাই হোক না কেন, তাদেরকেও ফেরত দিবে না। এটার মধ্যে ওরা যে কারণটা দেখাবে, ওরা এই বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে এবং বলবে যে তাদের মানে প্রাণ সংশয় হতে পারে, এই কারণে তারা দিবে না। এবং তারা, আমার কাছে মনে হয় না, কিন্তু আসলে যে কারণটা, যে যত বেশি তথ্য উদ্ঘাটিত হবে এই ভারত বাংলাদেশের সাথে যে যে সুবিধা নিয়েছে, এবং যেখানে সেখানে আপনার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী, ব্যুরোক্র্যাট তারা যেভাবে সহায়তা করেছে, তো এই প্রমাণগুলো ভারতের জন্য কিন্তু খুব মানে লজ্জাজনক। হ্যাঁ, তারা গায়ের জোরে অনেক জিনিস তারা অস্বীকার করতে পারে, কিন্তু এই ধরনের জিনিসগুলো যত আপনার সামনে আসবে, পাবলিক ফোরামে আসবে, তাদের অবস্থানও কিন্তু অনেক আপনার দুর্বল হবে। তো এই সমস্ত কারণে তারা কোনোভাবেই যাদেরকে আশ্রয় দিয়েছে, আমার কাছে মনে হয় যে তারা চাইবে যে তারা ভারত থেকে অন্য কোথাও যাতে চলে যায়, যাতে এই প্রসঙ্গটা চাপা পড়ে যায়। কিন্তু শেখ হাসিনার কিন্তু আর কোথাও যাওয়ার আমার কাছে মনে হয় মানে আর আর কোনো সম্ভাবনা নাই। ভারত ছাড়া আর কোনো দেশে উনার ওভাবে করে মানে আশ্রয় উনি পাবেন না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।